ওয়েলকাম টু মুঠোফোনে পাঠশালা। আমি সানজানা তৌফিকা। আজকে আমরা আলোচনা করব সেট নিয়ে, যেটা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের প্রথম অধ্যায় সেট ও ফাংশন এর একটা অংশ। শুরুতেই আমাদের জানতে হবে সেট কি। বাস্তব বা চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়। অর্থাৎ সেট হবে কোনো একটা গ্রুপ বা একটা কালেকশন, এবং সেটাকে অবশ্যই সুনির্ধারিত হতে হবে। সুনির্ধারিত বলতে বোঝাচ্ছে, ধরো তোমার ক্লাসের 10 জন শিক্ষার্থীকে নিয়ে একটা গ্রুপ তৈরি করতে বলা হলো, সেটা একটা সুনির্ধারিত সেট হবে। কিন্তু যদি বলা হয় তোমার ক্লাসের 10 জন সুন্দর শিক্ষার্থীকে নিয়ে একটা গ্রুপ তৈরি করো, তাহলে কিন্তু সেটা সুনির্ধারিত হবে না, কেননা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে সুন্দর। এবার আমরা আসি সেট কিভাবে লিখব। দেখো, এখানে এ বি সি ডি এই 4টা অক্ষরকে নিয়ে একটা সেট গঠন করা হয়েছে। সেটটির নাম দেওয়া হয়েছে এস। সেটকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে লেখা লাগবে, আর এই সেকেন্ড ব্র্যাকেটকে বলা হচ্ছে সেটটির নোটেশন। নোটেশনের ভেতরে যে সকল বস্তু বা উপাদান থাকবে তাদেরকে বলা হচ্ছে ওই সেটটির এলিমেন্ট। অর্থাৎ এখানে এ বি সি ডি প্রত্যেকেই পৃথক পৃথকভাবে এস সেটটির এলিমেন্ট। এবার আসো, সেটকে মূলত দুইভাবে প্রকাশ করা হয়, তালিকা পদ্ধতি বা রোস্টার মেথডের সাহায্যে এবং সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডিং মেথডের সাহায্যে। তালিকা পদ্ধতিতে মূলত একটা সেটকে বিস্তৃতভাবে প্রকাশ করা হয়। দেখো, এখানে একটা এক্সাম্পল লেখা হয়েছে, 1 থেকে 100 এর ভেতরকার সকল বর্গ সংখ্যাগুলোকে নিয়ে গঠিত একটা সেট। সেটটির নাম দেওয়া হয়েছে এস। সেট গঠন পদ্ধতিতে মূলত একটা সেটকে এক বা একাধিক শর্তের মাধ্যমে প্রকাশ করা হয়। এখানে একটা এক্সাম্পল দেখো, x such that x belongs to z plus x square is less than or equal to 100। অর্থাৎ তালিকা পদ্ধতিতে আমাদের লেখার ক্ষেত্রে বেশ কিছু সাংকেতিক চিহ্ন জানা লাগবে। যেমন এটা দেখো, এটা হচ্ছে such that, এটাকে বলা হচ্ছে belongs to z প্লাস বলতে বোঝাচ্ছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এই চিহ্নটা তো সবাই চেনো, এটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু। তাহলে এটার অর্থ দাঁড়াচ্ছে x such that, অর্থাৎ এই সেটটির সদস্যগুলো এমন হবে যে x স্কোয়ার, অর্থাৎ সকল সদস্যই বর্গ সংখ্যা হবে। বর্গ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে x এর মানগুলো নিতে হবে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা থেকে, সেজন্য এখানে বলা হয়েছে x belongs to z প্লাস, এবং x স্কোয়ার ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 100, অর্থাৎ এই সেটটির কোনো সদস্যই 100 এর থেকে বড় হবে না। এবার আসো, সেট গঠন পদ্ধতিকে লেখার জন্য বা প্রকাশের জন্য আমাদের বেশ কয়েকটি বিশেষ সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানা লাগবে। যেমন এখানে দেখো, রিয়েল নাম্বারের সেটকে 8 দ্বারা প্রকাশ করা হয়। রিয়েল নাম্বার হলো গণিতে আজ পর্যন্ত যে সকল সংখ্যা ব্যবহার করা হয়েছে এবং যে সকল সংখ্যা কল্পনা করা হয় সবই কিন্তু রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত। এবার দেখো, রিয়েল নাম্বারের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে, x such that x belongs to r, অর্থাৎ সকল বাস্তব সংখ্যাই এই সেটটির অন্তর্ভুক্ত। রিয়েল নাম্বারকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বা রেশিওনাল নাম্বারকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। মূলত যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা। দেখো, এখানে একটা সেট x such that x is equal to p by q, যেখানে p q belongs to z এবং q does not equal to 0, অর্থাৎ এই সেটটির সদস্যগুলো এমন হবে যে প্রত্যেকটি p by q আকারের হবে, অর্থাৎ প্রত্যেকটি ভগ্নাংশ হবে। যেখানে p q belongs to z, অর্থাৎ p q এর মান নিতে হবে পূর্ণ সংখ্যার থেকে, এবং q এর মান কখনো 0 হবে না, কেননা যদি কোনো ভগ্নাংশে হর 0 হয় তাহলে ওই সংখ্যাটা অনির্ণেয় হয়ে যায়। এবার আসো ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যায়। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না অথচ দশমিক সংখ্যা, তাদেরকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। দেখো, এখানে 4টা অমূলদ সংখ্যাকে নিয়ে একটা সেট গঠন করা হয়েছে, √2, √8, ই এবং পাই। এরা সবাই দশমিক সংখ্যা এবং অমূলদ সংখ্যা। এবার আসো ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়।
ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা এবং শূন্য পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু কোনো ভগ্নাংশ কিন্তু ইন্টিজার নাম্বারের অন্তর্ভুক্ত নয়। এবার আসো ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা সেটকে n দ্বারা প্রকাশ করা হয়। অনেকের ধারণা হতে পারে যে 0 কি ন্যাচারাল নাম্বারের অন্তর্ভুক্ত কি অন্তর্ভুক্ত নয়। মনে রাখতে হবে 0 কখনোই ন্যাচারাল নাম্বারের অন্তর্ভুক্ত নয়। কেননা ধরো একটা বক্সের ভিতরে একটা পেন্সিল আছে, তুমি বলতে পারছো যে হ্যাঁ এই বক্সের ভিতরে একটা পেন্সিল আছে, কিন্তু যখন এই পেন্সিলটাকে সরিয়ে নেওয়া হচ্ছে তখন তুমি বলতে পারছো না যে এই বক্সের ভিতরে 0টা পেন্সিল আছে, কেননা তুমি জানো না আসলে যে এই বক্সের ভিতরে কি ছিল। তাহলে 0 কখনোই ন্যাচারাল নাম্বারের অন্তর্ভুক্ত নয়। মূলত আমরা দৈনন্দিন জীবনে যে সকল সংখ্যা ইউজ করি সেটাই হলো ন্যাচারাল নাম্বার, ভগ্নাংশ কখনো কিন্তু ন্যাচারাল নাম্বার নয়। এবার আসি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞায় জানি যে সকল সংখ্যার এক বা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে না, সে সকল সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাকে পি দ্বারা প্রকাশ করা হয়। দেখো এখানে সকল মৌলিক সংখ্যার একটা সেট তালিকা পদ্ধতিতে লেখা হয়েছে। এখানে দেখো 3টা ডট চিহ্ন ইউজ করা হয়েছে। এই 3টা ডট চিহ্নের অর্থ হলো অ্যান্ড সো অন। এবার আসি কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যায়। যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়াও আরও এক বা একাধিক উৎপাদক থাকতে পারে তাদেরকে বলা হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যাকে পি প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। দেখো এখানে সকল যৌগিক সংখ্যার একটা সেট লেখা হয়েছে। তাহলে আমরা জানলাম সেট কি, সেটকে কিভাবে প্রকাশ করা হয় এবং সেট প্রকাশের ক্ষেত্রে আমাদের কি কি জিনিস প্রয়োজন হয়। তাহলে আশা করি আমরা সবাই সেট জিনিসটা আসলে কি সেটা ভালোভাবে বুঝতে পেরেছি। সকলকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।